এবং দায়িত্ব থেকে তাগিদ বুঝে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। আসলে শিক্ষকের জন্য যারা শিক্ষার্থী তাদের কাছ থেকে সম্মান ভালোবাসা পাওয়াই হচ্ছে শিক্ষকের জন্য সবচেয়ে বড় পাওয়া। একজন শিক্ষকের জন্য এর চাইতে বড় আনন্দের আর কিছু হতে পারে। সেই জন্য খালিকুজ্জামান ইলিয়াস অস্বস্তি বোধ করছেন ঠিকই, কিন্তু এটা তার জন্য একটা বড় আনন্দেরও বিষয়। এবং খালিকুজ্জামান ইলিয়াস আজকে যে কথাগুলো বললেন শেষে তার বক্তব্যে, সেই কথা থেকেই আবারও প্রমাণিত হলো যে এই সম্মাননা তার খুবই প্রাপ্য। এরকম ব্যক্তিরই সম্মান পাওয়া উচিত, যিনি অহংকার কিংবা নিজেকে একেবারে তুচ্ছ ভাবা, মানে কি অর্থহীন না ভাবা, অংশ, সবকিছুর অংশ, কিন্তু আবার এই পুরো জগতের মধ্যে তার যে অবস্থান, এইটা বোঝার মতো শক্তি যার থাকে তারা অবশ্যই সম্মান পাওয়া উচিত। এবং এই চিন্তা শক্তির কারণেই, এই চিন্তা শক্তি তার আছে বলে তিনি আমাদের মধ্যে অনেক কাজ করছেন, অনেক অবদান রেখেছেন। এবং অধ্যাপক আনোয়ার হোসেন যে আমাদের যে আশ্বাস দিয়েছেন যে এই চিন্তা শক্তির ক্ষমতার কারণে খালিকুজ্জামান ইলিয়াস আরো বহু বছর বাঁচবে, এইটা আমাদেরকে, মানে এই চিন্তা শক্তির এই কথাটা আমরা বাংলাদেশে একটু বেশি বেশি প্রচার করা উচিত। কারণ চিন্তা করার ক্ষমতাটা চলে যাচ্ছে সমাজ থেকে। চিন্তা, বিশ্লেষণ, পর্যালোচনা, এটার ধৈর্য নাই, একেবারেই অস্থির এবং ভয়ঙ্কর রকম আত্মকেন্দ্রিক। এরকম একটা পরিস্থিতিতে চিন্তা করা যে কত গুরুত্বপূর্ণ, চিন্তাশীলতা, চিন্তার ক্ষমতা এবং অন্যকে বোঝার ক্ষমতা, সংবেদনশীলতা, এগুলো হচ্ছে আমাদের জন্য একটা বড়। আজকে যে আমরা মানে একটা সমাজ যে কত নৃশংসতা হইতে পারে, নিষ্ঠুরতা হইতে পারে, সেগুলো তো আমরা দেখছি। এটা তো ওইখান থেকে আসে। সংবেদনশীলতা যদি না থাকে, মানুষ যদি নিজেকে তার বর্তমান সময়টাকেই তার কাছে মনে হয় সবচাইতে একমাত্র সময় এবং সে সবচাইতে যা খুশি তাই করতে পারে, এটা খালিকুজ্জামান ইলিয়াস বললেন, সেই ট্রাম্প থেকে শুরু করে আমরা এমন একটা সময় আছি যাতে মনে হয় যে বিশ্বের আর কোনো ভবিষ্যৎ নেই, এরকম একটা মনে হয়। মানে ওদিকে ট্রাম্পের ঘটনা, এদিকে ইসরায়েলের ঘটনা, এদিকে মোদির বাহাদুরি, আবার বাংলাদেশে একটা ভয়ঙ্কর রকম অনিশ্চয়তা এবং নির্মমতা, এই সমস্ত এগুলি দেখে এই সময় কারো পক্ষে চিন্তার জগতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মানে সেখানে যদি খালিকুজ্জামান ইলিয়াস যে ধারণাটা দিলেন কিভাবে এর মধ্যে টিকে থাকতে হবে এবং এর মধ্যে আলোর সন্ধান করা যাবে এবং এর মধ্যে থেকে এই অবস্থাকে বদলে দেওয়ার জন্য নিজের যতটুকু সাধ্য সেটা করা যায়, সেইটাই হচ্ছে একমাত্র পথ। তো খালিকুজ্জামান ইলিয়াস, তার সাথে আমার প্রথম পরিচয় দেখা সেটা হচ্ছে আমি যখন ছাত্র, তখন উনি তখন তরুণ শিক্ষক, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে শিক্ষক যাদের সাথে আমাদের কথাবার্তা হতো, আপনারা শুনলেন যে এই শিক্ষকের সাথে তো কথা বলা যায়, গল্প করা যায়, সেভাবে আমারও যোগাযোগ সেভাবেই। এবং তার ফলে সেই সময় মোহাম্মদ রফিক, সেলিমান দিন, এরা তরুণ শিক্ষক। তাদের সাথে আমাদের তো খুবই একটা প্রাণবন্ত এবং একই সঙ্গে সৃজনশীল সময় কাটছিল। তখন সেই কাটতেই আমি তখন একটা সংগঠনে, একটা সাংস্কৃতিক সংগঠন, লেখকদের সংগঠন, লেখক শিবির বলে একটা সংগঠন ছিল, সেই সংগঠনে আমি ছিলাম। এবং তখন খালিকুজ্জামান ইলিয়াসও সেই সংগঠনে তখন সদস্য হলেন এবং তারপরে আমরা একসাথে কাজ করতাম। আখতারুজ্জামান ইলিয়াসের সাথে পরিচয় হয় আমার তারপরে, আরো পরে। প্রথম খালিকুজ্জামান ইলিয়াসের সাথে পরিচয়। আখতারুজ্জামান ইলিয়াসের সাথে প্রথম যেটা দেখা হলো সেটা একটা ঘটনা, সেটা হচ্ছে খালিকুজ্জামান ইলিয়াসের বিবাহ। এটা সম্ভবত 1982 সালে হয়, 82 সাল। এবং সেই সময় ঢাকা থেকে মাইক্রোবাসে কাউকে নিয়ে যাওয়া হচ্ছে বরযাত্রা। আমার আবার খামাখাই কি কাজ করলো, সেই কারণে আমি মাইক্রোবাসে যেতে পারলাম না। পরে আমার রাতে বিআরটিসি বাসে গিয়ে রাত 3টার সময় নেমে চট্টগ্রাম শহরে পারভিন আপার বাড়ি খুঁজে টুজে বের করে একটা হুলস্থুল অবস্থা। পরে যখন ফিরে আসি, আমি মাইক্রোবাসে ফিরে আসলাম। সেই মাইক্রোবাসে হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের সাথে প্রথম পরিচয় দেখা, মানে বিয়েতে দেখা হলো। তারপরে তার
আড্ডা এবং সারা পথ আখতারুজ্জামান ইলিয়াসের যে কথা এবং সেই বিশাল একটা ঘটনা। তারপরে আখতারুজ্জামান ইলিয়াস বেশি সক্রিয় হলেন লেখক শিবিরে এবং লেখক শিবিরের কেন্দ্রীয় ব্যক্তিতেই পরিণত হলেন। তার নেতৃত্বের কারণে পুরো সংগঠনের গতি অনেক বেড়ে গেল, বিস্তৃত হলো অনেক বেশি, তার তার বহুমাত্রিক একটা চরিত্র লাভ করতে পারে। তো খালিকুজ্জামান ইলিয়াস তারপরে আমরা দেখেছি তার কাজ, এই যে অনুবাদের কাজ। আমি নিজে মনে করি, আমি অনেকবার বলেছিও যে বাংলাদেশের জন্য এটা একটা বড় সমস্যার জায়গা, যে অনুবাদের জায়গাটা। মানে আমাদের দুইটা অনুবাদে, আমার আগে সম্ভবত কামরুল বললেন এটা, যে দুই ধরনের অনুবাদই দরকার। মানে একটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি, আর একটা হচ্ছে ইংরেজি থেকে বাংলা। দুই দিকেই আমাদের ঘাটতি আছে। এই বিশ্বের যে সমস্ত দেশ আজকে ভালো অবস্থায় আছে, তো সেই সমস্ত দেশে একেবারে এই সময়ে যে সমস্ত জ্ঞান বিজ্ঞান চর্চা, বিজ্ঞান হোক, সমাজ বিজ্ঞান হোক, দর্শন, সাহিত্য, ইতিহাস, সারা বিশ্বে কত ধরনের জ্ঞান চর্চা হচ্ছে সেটা আমাদের জানতে হবে, আমাদের সন্তানদের জানতে হবে। সেটা জানার প্রধান উপায় হচ্ছে বাংলা সেগুলোর অনুবাদ। এটা ইংরেজি ভাষায় একজনে জানবে, তারপরে আরেক ভাষায় সে পড়বে, আরো অন্যান্য ভাষার জিনিসও তো আছে, সেগুলো তো অনুবাদ হতে হবে। আবার আমাদের দেশে যে কাজ হচ্ছে সেটা তো অন্য মানুষকে জানতে হবে। এই দুটো জিনিসই দরকার। তো বাংলা ভাষায় অনুবাদের ব্যাপারটা তো জাতীয়ভাবে এটা গ্রহণ করা খুবই সহজ ছিল, স্বাধীনতার পর থেকেই এটা দরকার ছিল। জাতীয়ভাবে এই অনুবাদের একটা ব্যক্তিগতভাবে খালিকুজ্জামান ইলিয়াস যেটা করেছেন, এটা একটা অনেক বড় কাজ। কিন্তু এটা তো আসলে জাতীয়ভাবে একটা বড় ধরনের উদ্যোগের অংশ হওয়া উচিত ছিল। ব্যক্তিগতভাবে কেউ না করলে, মানে এই যে কষ্ট করে খালিকুজ্জামান ইলিয়াস যেটা বললেন, যে একটা নিরাশক্তির মধ্যে গিয়ে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে, প্রশংসা নিন্দার ঊর্ধ্বে উঠে, তারপরে এই যে কাজের মধ্যে ডুবে থাকার যে একটা চেষ্টা, আনন্দ, কিংবা তার মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখা, এটা পারবে না মানুষজন। একটা প্রকাশক লাগবে, উদ্যোক্তা লাগবে, তার আবার আর্থিক অবস্থার ব্যাপার আছে, সবাই তো এরকম থাকতে পারবে না। সেই জন্য জাতীয় উদ্যোগটা দরকার ছিল, সেটা নাই। তো সেইটার মধ্যে এখন তো অনেক রকম অনুবাদ বের হয়। এআই এর কথা বললেন মানুষ, এআই ছাড়াও যারা এমনি এআই ছাড়াও অনুবাদ করে তাদেরও অনেকে, এবং এত ঘন ঘন অনুবাদ বের হয়, সেগুলি অনেক অনুবাদ আছে যেগুলি খুবই মুশকিলের ব্যাপার। একে তো পাওয়া যায় না, আবার অনেক ভুল ভালো থাকে। এই যে বাংলা থেকে ইংরেজি, মুস্তফা যেটা বললেন, যে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে গিয়ে অরুণাভ সরকার এরকম ভুল করলে তো মহা মুশকিল। একজনের ধরেন, হ্যাঁ, তো এইটা তো একটা ঝামেলার ব্যাপার। ঝামেলা মানে কি, সব মুশকিল, আসলে কঠিন। এটা কিভাবে ধরবে, এটা তো একটা কঠিন ব্যাপার। যে বিশেষত যে পুঁথিগুলি আছে এখানে, পুঁথির অনুবাদ ইংরেজিতে করা, এটা তো খুবই, মানে অনুবাদটাকে যত সহজ মনে করা হয়, এটা সহজ জিনিস না। অনুবাদ, একটা বিজ্ঞানের অনুবাদ যদি করতে হয়, বিজ্ঞানের বই, আরেকজন বিজ্ঞানের সেই জ্ঞান থাকতো, সমাজ বিজ্ঞান হলে সেই তার জ্ঞান থাকতো, সাহিত্য হলে সেই সাহিত্যের জায়গাটা বুঝতে হবে। সেই কাজটা একটা কঠিন কাজ, এটা খালিকুজ্জামান ইলিয়াস করেছেন। আর আখতারুজ্জামান ইলিয়াস তো যে অবদান রেখেছেন, সেগুলো তো আমাদেরই অন্য ভাষায় অনুবাদের একটা ব্যবস্থা করা। তো আজকে শিক্ষক হিসেবে, আজকে আমরা যেটা শিক্ষক, একটা তো অনুবাদের বড় একটা কাজ করেছেন তিনি, আর শিক্ষক হিসেবে তিনি যে ভূমিকা পালন করেছেন, যে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, সেটা তো শিক্ষক হিসেবে যথাযথ ভূমিকা পালন করাটা একটা বড় তৃপ্তির ব্যাপার, আনন্দের ব্যাপার, জীবনের একটা সার্থকতার ব্যাপার। কারণ এর মধ্যে দিয়ে তো কতজনের কাছে একজনের যদি চিন্তা যথাযথ হয়, সৃজনশীলতা থাকে, শক্তি থাকে, সেটা তো আরো বহুজনের কাছে যায়। সেটা খালিকুজ্জামান ইলিয়াস খুব সার্থকভাবে করেছেন। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী নিশ্চয়ই তার হাত ধরে অনেক কিছু জেনেছেন, এবং তার মধ্যে দিয়ে তারা আবার অন্যজনকে জানাবেন। এটা রিলে রেসের মতো। তো আমরা আজকে এটা খুবই ছোট আয়োজন, কিন্তু এই ছোট আয়োজনের মধ্যে যে প্রাণ শক্তিটা আছে, যে আন্তরিকতা আছে, যে ভালোবাসা আছে, সেটা অনেক বড়। তো আমরা আজকে অনেকক্ষণ হয়েছে, এই অনেকক্ষণ আমরা কিন্তু খুব বেশি যে টের পাচ্ছি তা না, কিন্তু অনেক সময় পার হয়েছে, 5টা থেকে প্রায় 8টা পার হয়ে গেছে, সাড়ে 3 ঘন্টা হয়েছে। আরো অনুষ্ঠান আছে। আমি ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছেন, যারা এসছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং খালিকুজ্জামান ইলিয়াস, অনেকদিন এই কাজ করতে হবে, এটা ঠিক সক্রিয়, সক্ষম, সজাগ থেকেই কাজ করতে হবে, এবং অধ্যাপক আনোয়ার হোসেনের কথা সত্য প্রমাণিত হোক।
তিনি আসলে সক্রিয় হন এবং আরো অনেক কাজ তার কাজের মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে এবং একই সঙ্গে একটা দৃষ্টান্ত হিসেবে যে একটা মানুষ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে একটা বড় ধরনের কাজে নিয়োজিত থাকতে পারে। এই যে একটা প্রবল শক্তির জায়গা, এই শক্তি দিয়ে খালিকুজ্জামান ইলিয়াস অনেকের জন্যই অনুকরণীয় হন। তাকে অনুসরণ এবং তার কাছ থেকে দৃষ্টান্ত নিয়ে নতুন প্রজন্মের মধ্যেও এরকম মানুষ তৈরি হোক, এই প্রত্যাশা রেখে এবং খালিকুজ্জামান ইলিয়াসকে অভিনন্দন জানিয়ে এবং তার এই যে এতদিনের কাজ, এটার পিছনে যার বড় অবদান, সবচেয়ে এক ব্যক্তির নাম যদি বলতে হয় তাহলে পারভীন ইলিয়াসের নাম বলতে হবে। পারভীন ইলিয়াসকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং তাদের এই সামনের দিনে সুস্থ সক্ষম জীবন প্রত্যাশা করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এই অনুষ্ঠানের এই পর্ব শেষ করছি। ধন্যবাদ।